প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আলো পড়া সাহিত্য চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ স্যার আছি তোমাদের সাথে। আমরা আলোচনা করব সুফিয়া কামালের তাহারই পরে মনে কবিতা নিয়ে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, তাহারই পরে মনে, কবির আসলে কাকে মনে পড়ছে? এই তাহারে ব্যক্তিটা কে? তুমি যদি কবিতা লিখতে তাহলে তুমি কার কথা ভাবতে? হয়তো তোমার প্রেয়সীর কথা, আপনজনের কথা, তোমার প্রাক্তন প্রেমিকা, এক্স ওয়াই জেড যারা আছে তাদের কথা ভাবতে। এবং তিনি যেহেতু মহিলা কবি, একজন নারী কবি, এবং যে সময়টাতে তিনি ছিলেন স্বামীর বাইরে খুব বেশি তো ভাবার সুযোগ নেই। তো সেই জায়গা থেকে সুফিয়া কামাল তার স্বামীকে নিয়েই কবিতাটা লিখেছেন। এবং তার স্বামী সৈয়দ নেহাল হোসেনের যখন মৃত্যু হয়, তিনি এই ব্যাপারটাকে সহ্য করতে পারেননি এবং তার স্মৃতি তাকে নানাভাবে আন্দোলিত করেছে। এই কবিতার মধ্যে এই বিষয়গুলো তুমি পাবে। আমরা যদি কবিতার শুরুর দিকটা দেখি, তখন দেখবো যে হে কবি, দুটো শব্দ দিয়ে কবিতাটা শুরু হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে কবি আসলে কাকে আবার কবি সম্বোধন করছেন। এখানে আসলে মূলত কবি ভক্ত, কবিকে যিনি ভালোবাসেন তার সাথে কবি নিজের একটা কনভারসেশন দেখিয়েছেন। তো স্বাভাবিকভাবেই বোঝা যায় এই কথাটা হচ্ছে কবির ভক্তের। সে কবিকে বলছে, কবি তুমি নীরব কেন? ফাগুন তো পৃথিবীতে চলে এসেছে। তার মানে পৃথিবীতে বসন্ত ঋতুর আগমন হয়েছে, তোমার তো উচিত বসন্তকে বরণ করে নেয়া। কবির কাজ কবিতা দিয়ে, বন্দনা গীত দিয়ে বসন্তকে বরণ করে নেয়া। কিন্তু তার বদলে তুমি কেন চুপ করে আছো? এই প্রশ্ন শুনে কবির অবস্থাটা আসলে কি? তখন দেখবে যে কবি এখানে বলছে, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি। সে নিজের চোখটাকে উপরে তুলে তাকালো, এভাবে আস্তে করে তাকালো। তাকানোর পরে সে বলছে, দক্ষিণ দুয়ার গেছে খুলি, দক্ষিণা বাতাস আসবে, এটার একটা ইঙ্গিত এখানে আছে। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। এর মানে বাতাবি নেবুর ফুলও তো ফুটবে, তার ঘ্রাণও তো দক্ষিণের বাতাসে ভেসে আসবে। ফুটেছে কি আমের মুকুল, গাছের ডালে কি মুকুল এসেছে, বসন্ত কি চলে আসছে? তার মানে বোঝা যাচ্ছে কবি এখানে এতদিন খুব বেশি বসন্তের কথা ভাবার সুযোগ পাননি, তার চিন্তায় এই বিষয়গুলো আসেনি। দক্ষিণা সমীর গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এই যে আমের মুকুল, বাতাবি লেবুর ঘ্রাণ, এসব দিয়ে কি আসলে দক্ষিণের বাতাসটা ভরে গেছে? তখন কবি ভক্তের রিপ্লাইটা আসলে কি? সে কবিকে বলছে, এখনো দেখোনি তুমি? বসন্ত চলে আসছে, তুমি এগুলো দেখো নাই? তখন সে আরো বলছে, এমন উন্মনা তুমি, কোথা তব নব পুষ্প সাজ। উন্মনা মানে তুমি আনমনা হয়ে আছো, তোমার তো পুষ্পের সাজ থাকার কথা, তুমি তো খোপায় ফুল বেঁধে রাখার কথা। তুমি কবিতা লিখছো না, কোনো কিছু তোমার খেয়াল নেই। তার মানে এখানে একটা অ্যাবসেন্ট মাইন্ডের কথা বোঝানো হচ্ছে। এই অংশটাতে কবি তখন কি লিখছেন? কবি লিখছেন, কহিল সে সুদূরে চাহিয়া। কে সুদূরে বা দূরে চেয়ে কে আসলে রিপ্লাইটা করছে কবি নিজেই। তিনি বলছেন, তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। বসন্ত আসলে তো সে আমাকে ডাকবে, আমি নিজে তো তার সন্ধান রাখিনি। এবার কবি ভক্ত বলছে, ওগো কবি রচিয়া লহনা আছো গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি। কবি ভক্ত চাচ্ছে তার প্রিয় কবি বসন্তকে বন্দনা করে গীত রচনা করবে, গান রচনা করবে, তার কবিতা রচনা করবে, এবং সেটি কবিভক্ত শুনতে চায়। কহিল সে মৃদু মধু স্বরে, নাই হলো না হোক এবারে। কবি বলছে এবার যেহেতু হয়নি, এতদিন পর্যন্ত আমি যেহেতু কবিতা লিখিই নাই, এখন আর দরকার নাই। নাই হলো না হোক এবারে আমারে গাহিতে গান, বসন্তরে আনিতে বলিয়া। কবি বলছে, কহিল সে মৃদু মধু স্বরে। কবি এবার বলছে, নাই হলো না হোক এবারে আমারে গাহিতে গান, বসন্তরে আনিতে বরিয়া। রহেনি, সে ভুলেনি তো, এসেছে তা ফাগুন সরিয়া। কবি এবার মাইন্ড করে বসে আছেন, তার মন খুব খারাপ যে আমার আসলে কবিতা লেখার দরকারটা কি, গীত রচনার দরকার কি? বসন্ত তো আমার জন্য বসে থাকে নাই, সে তো চলে আসছে পৃথিবীতে। সে যে ফাগুনকে স্মরণ করেছে, ফাগুন মাস আসার সাথে সাথেই তো পৃথিবীতে বসন্ত চলে আসছে, তাহলে সে তো আমার কথা ভাবেনি। কবি অভিমান করেছেন এই জায়গাতে। তখন কবিভক্ত বলছে, ওগো কবি অভিমান করেছ কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। এর মানে হচ্ছে বসন্ত এসেছে ঠিক আছে, কিন্তু তুমি আজকে তাকে বৃথা করে দিলে। কেন বৃথা করে দিলে? কারণ বসন্ত তো চলে আসছে এবং তুমি এই জায়গাতে অভিমান করছো তার সাথে, তখন বসন্ত কি হবে? বৃথা হয়ে যাবে। তার এই আগমনটা কবির জন্য হবে না। তখন আসলে কি বলছেন কবি? কহিল সে পরম হেলায়। কবি হেলা করছেন, অবহেলা করে বলছেন, বৃথা কেন হবে? বৃথা কেন ফাগুন বেলায়, ফুল কি ফোটেনি শাখে? ফুল তো ফুটে গেছে। পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন? সব পুষ্প সব ফুল তো ঋতুরাজকে নিয়েছেই, বরণ করে নিয়েছে।
মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। এই যে মাধবী ফুল, সে কি তার কুড়ি ফোটায়নি? সে তো এই যে ফুলের ডালি সাজিয়ে রেখেছে, তার নৈবেদ্য সাজিয়ে বসে আছে। কহিলাম, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। বিভক্ত তাকে বলছে, তুমি কেন তাকে উপেক্ষা করছো? কেন সে তোমার দিকে তাকাচ্ছে কিন্তু তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ? কেন তুমি তাকে ব্যথা দিচ্ছ? কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরীতলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। এখানে আসলে কবি কি বলছেন? কবি বলছেন, কুহেলি উত্তরীতলে মাঘের সন্ন্যাসী, এই যে কুয়াশায় চাদর ঢেকে মাঘের সন্ন্যাসী শীত ধীরে এসে পুষ্পশূন্য দিগন্তের পথে চলে যাচ্ছে। শীত ঋতু বিদায় নিচ্ছে, সে চলে যাচ্ছে পৃথিবী থেকে, রিক্ত হস্তে শূন্য হাতে চলে যাচ্ছে, তাহারই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। এই যে শীতের চলে যাওয়া, এটা আসলে তার স্বামীর সাথে তার বিয়োগ, তার বিচ্ছেদের গল্প, যেখানে স্বামী মারা গেছেন, তাকে ছেড়ে চলে গেছেন, তখন তাকে কবির মনে পড়ছে। এই জায়গাটায় দুটো বিষয় খেয়াল করতে হবে। এখানে ঋতুরাজ বসন্তের আগমন হচ্ছে কবিতার শুরুতে, এবং কবি শেষে গিয়ে জানাচ্ছেন শীত চলে যাচ্ছে রিক্ত হস্তে, তাকে শূন্য করে দিয়ে। এই শীত এখানে সিম্বলিক অর্থে ব্যবহৃত হয়েছে, যেখানে তার স্বামীর চলে যাওয়া, স্বামীর বিচ্ছেদের কথা বর্ণনা করা হয়েছে। এখন এই কবিতাটার দিকে খেয়াল করলে তোমরা দেখবে যে এখানে বেশ কিছু বিষয় আছে, অন্যান্য সাধারণ কবিতার মতো না। এখানে ডায়ালগের ব্যবহার আছে, সংলাপ, একজন কথা বলছে কবিভক্ত, তারপরে আবার রিপ্লাই করছে কবি, আবার কবি, কবিভক্ত, কবিভক্ত, কবি, এভাবে কথোপকথন চলছে, নাটকীয়তা হচ্ছে তাদের মধ্যে। নাটকীয়তার মানে কি? তারা স্বাভাবিকভাবেই হয়তো কবি লিখতে পারতেন, কিন্তু না, তিনি এখানে দুইটা চরিত্র তৈরি করলেন, একজন ভক্তকে নিয়ে আসলেন, তিনি নিজে রইলেন, এবং ঘটনার ক্রম এমনভাবে বর্ণনা করলেন যেখানে বসন্ত ঋতু হচ্ছে জীবনে নতুনের যে আগমনী বার্তা তার প্রতীক, আর শীত হচ্ছে তার স্বামীর মৃত্যুর প্রতীকী ভাষ্য। তাহলে আমরা বলতে পারি যে এই কবিতাটা নাটকীয় কবিতা, সংলাপ নির্ভর কবিতা, এবং এই কবিতাটি কথোপকথনের ভঙ্গিতে লেখা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এর পরের ক্লাসে তোমরা কোন বিষয়ে আলোচনা শুনতে চাও সেটি কমেন্টে জানাবে। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে।